আমুদুরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি সঙ্গে রয়েছি রি। আজকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন প্রাক্তন পুরমন্ত্রী এবং সিপিআইএমের উত্তরবঙ্গের অন্যতম নেতা এবং তিনি শিলিগুড়ির প্রাক্তন মেয়র এবং উত্তরবঙ্গের অন্যতম কাছের মানুষ। দাদা, আপনাকে আমুদুরিয়া নিউজে স্বাগত। ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে উন্নয়ন, শিলিগুড়ির উন্নয়ন। শিলিগুড়ি উন্নয়ন বলতে সবার আগে যে জিনিসটি মাথায় আসে সেটি হচ্ছে SJDA, অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি। আজকে আমরা কথা বলবো SJDA নিয়ে, জানবো তার ইতিহাস। স্যার, আপনি তো মন্ত্রী থাকার সময় থেকেই SJDA তৈরি হয়েছিল, সেই ইতিহাস সম্পর্কে যদি একটু জানান। না, আমি মন্ত্রী হয়েছি 1991 সালে। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানও আমি হয়েছি 1991 সালে। কিন্তু এই শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিটা তৈরি হয়েছিল 1980 সালে। তখন এখনও সেই আইনটা আছে, ওয়েস্ট বেঙ্গল টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট একটা অ্যাক্ট আছে। সেই অ্যাক্ট অনুযায়ী আগে ছিল শিলিগুড়ি প্ল্যানিং অর্গানাইজেশন। শিলিগুড়ি প্ল্যানিং অর্গানাইজেশন পরে যখন বামপন্থী সরকার ক্ষমতায় এলো, এটাকে তখন পরিণত করলো শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিতে। যেমন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, আসানসোল ডেভেলপমেন্ট, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি আছে। ঠিক তেমনিভাবে মেদিনীপুর ডেভেলপমেন্ট অথরিটি, এরকম অনেকগুলো ডেভেলপমেন্ট অথরিটি, দীঘা ডেভেলপমেন্ট অথরিটি, এরকম অনেকগুলো ডেভেলপমেন্ট অথরিটি তৈরি হয়েছিল। তো বামপন্থী সরকার এগুলোকে শুধু প্ল্যানিং না, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এই প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট পারপাসেই শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তৈরি হয়েছিল শিলিগুড়ি প্ল্যানিং অর্গানাইজেশনটার পরিবর্তে। আমি যতদূর আমার মনে পড়ে 1980 সালে প্রথম শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হয়েছিলেন জলপাইগুড়ির প্রবীণ নাগরিক সেই সময়তে BC ঘোষ, এবং উনি হয়েছিলেন প্রথম। তারপরে হয়েছিলেন দীপ্তিভূষণ দত্ত, তখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি উনি ভাইস চ্যান্সেলর ছিলেন। তারপরে কিছুদিনের জন্যে চেয়ারম্যান ছিলেন তৎকালীন শিলিগুড়ি পৌরসভার চেয়ারম্যান স্বপন সরকার ছিলেন। তারপরে কিছুদিন চেয়ারম্যান ছিলেন না, COI এটা চালাতেন। তারপরে আমি 1991 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমি চেয়ারম্যান ছিলাম। এর মূলত উদ্দেশ্য সম্পর্কে আমরা জানবো, কি উদ্দেশ্য? এটা উদ্দেশ্যটা হচ্ছে যে একটা তো শহরের জন্য পৌরসভা বা পৌর কর্পোরেশন আছে, পঞ্চায়েতের গ্রাম এলাকার জন্য পঞ্চায়েত আছে, কিন্তু যেখানে শহর এবং গ্রাম এই দুটো যেখানে পাশাপাশি রয়েছে, সেখানে অনেক উন্নয়নমূলক কাজ, এমন ধরনের উন্নয়নমূলক কাজ নিতে হয় যেটা শহর থেকে শুরু হয়ে গ্রামে যায় বা গ্রাম থেকে শুরু হয়ে শহরে আসে। এটা ইন্টার লোকাল সেলফ গভর্নমেন্ট, যেটা পঞ্চায়েত এবং পৌরসভার মধ্যে একটা সমন্বয় করে। এই সমন্বয় করার অর্থাৎ একটা ক্রিটিক্যাল গ্যাপ ফিল আপ করার জন্যই এই ডেভেলপমেন্ট অথরিটিগুলোর সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এটা মনে রাখতে হবে, এই ডেভেলপমেন্ট অথরিটিগুলোর কোনো কনস্টিটিউশনাল পাওয়ার নেই। এটা রাজ্যের একটা আইন, ওয়েস্ট বেঙ্গল টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্ট অনুযায়ী 1993 সালে তখন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল। এটাকে বলে 73তম সংবিধান সংশোধন, একটা 74তম সংবিধান সংশোধন। এই সংবিধান সংশোধন অনুযায়ী তখন বলা হলো, যেমন তখন থেকে আমি যখন চেয়ারম্যান হয়েছিলাম তখন থেকেই এরা কতগুলো কাজ করে। ফার্স্ট প্রায়োরিটিটাকে প্ল্যান তৈরি করা, পরিকল্পনা তৈরি করা। এই পরিকল্পনা কি? একটা হচ্ছে ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান তৈরি করে, কোন জমিতে কীভাবে সেটা ব্যবহৃত হতে পারে, এটা করে ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান। আগে ছিল ODP, এটার নাম পরে হয়েছে ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান। সেকেন্ড হচ্ছে তারা একটা পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করবে। আর থার্ডলি হচ্ছে বিভিন্ন ধরনের এই শহর এবং গ্রাম নিয়ে বা শহর সংলগ্ন বা শহরের মধ্যে তার সঙ্গে যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টাল হবে, ঠিক তেমনিভাবে এনভায়রনমেন্টাল মানে ডেভেলপমেন্টের জন্য
তারা প্ল্যান মানে প্রজেক্ট নেবে বা প্ল্যান তারা করবে। তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, তারপরে তার সাথে সাথে ট্যুরিজমকে কিভাবে আরও বুস্ট আপ করা যায় এটা নিয়েও তারা প্ল্যান তৈরি করে। আরেকটা করে হচ্ছে কতগুলো এই মাউন্টেন পাহাড় পর্বত কিছু কিছু এরকম যে সমস্ত এলাকাতে কিভাবে সেখানে তাকে কেন্দ্র করে কিছু পরিকল্পনা তৈরি করা, এগুলো করা হয়। এইগুলো নিয়েই লাস্ট একটা পার্সপেক্টিভ প্ল্যান তৈরি হয়েছিল 2025 সাল পর্যন্ত, সম্ভবত এটা হয়েছিল 2000 সালে। আচ্ছা, বলছি এই যে আপনাদের সময় পিরিয়ডে যে এসজেডি এর যে উন্নয়ন কতটা হয়েছিল কি বলবেন? যদিও কনস্টিটিউশনালি, আমি আগেই বললাম যে কনস্টিটিউশনালি পঞ্চায়েত এবং পৌরসভাকেই বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্ট। আর এই যে এসজিডি এর মতন যে সংস্থাগুলি, এই সংস্থাগুলি কিন্তু আমি আগেই বলেছি এটা কনস্টিটিউশনাল বডি না, যদিও এটা আইনের দ্বারাই এটা হয়, কিন্তু এখানে কোনো ইলেকটেড মেম্বাররা কেউ থাকে না। তো আমরা যেটা করতাম প্রথমেই এই এসজিডিএ বা কেএমডিএতে আমরা সবসময়তে করতাম ইলেকটেড যারা মেম্বার তাদেরকে আমরা প্রাধান্য দিতাম। আমাদের সময়তে কোনো বাইরের লোক কেউ থাকতো না, হয় যেমন কোনো একজন ইলেকটেড তিনি মানে চেয়ারম্যান থাকতেন, তখন কোনো ভাইস চেয়ারম্যান কিছু ছিল না। এছাড়া মেয়ররা থাকতেন, কর্পোরেশন পৌরসভার চেয়ারম্যান তিনি থাকতেন, বিধায়করা থাকতেন, জলপাইগুড়ি বিধায়ক সে যে পার্টিরই হোক না কেন, যেমন আমাদের সময় দেবপ্রসাদ রায়ও ছিলেন, আবার মিনতি সেনও ছিলেন, আবার দীপ্তি দত্ত বলে একজন এমপি ছিলেন, তিনিও কিন্তু মেম্বার ছিলেন। আমাদের এখান থেকে অনিল শাহ বলে ছিলেন, উনিও মেম্বার ছিলেন। এরকম মণি থাপা তিনি মেম্বার হয়েছিলেন, পাঁচকেল মিঞ্জ ছিলেন, তিনি এসজিডিএ মেম্বার হয়েছিলেন। ইলেক্টেড মেম্বারদের সেখানে এটাকে করা হতো। কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে যে 73 এবং 74তম সংবিধান সংশোধনের পর যখনই এসজিডিএ কোনো প্রজেক্ট হাতে নেবে, কোনো যখন প্ল্যান তৈরি করবে, সে কিন্তু অবশ্যই সেটা পঞ্চায়েত এবং পৌরসভার সঙ্গে আলোচনা করে সেটা করবে, ইন কনসালটেশন উইথ দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট। এইটা কিন্তু একটা নির্দেশ সেটা আছে। সেই জন্যে একটা ওই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের হওয়ার পরে কলকাতার মতন মেট্রো শহরে ওখানে মেট্রোপলিটন প্ল্যানিং কমিটি করার একটা প্রভিশন আছে, আর অন্য জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির ব্যবস্থা। তখন এই যে একটা সময়তে পুরো প্ল্যানিংয়ের বিষয়টা এটা পুরোটাই ছিল টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্টের মধ্যে, এটা ছিল ডেভেলপমেন্ট অথরিটিগুলোর হাতে। কিন্তু 73 এবং 74তম সংবিধান সংশোধন পর কিন্তু প্ল্যানিং করার অধিকারটা পৌরসভার আছে, পঞ্চায়েতেরও আছে। সেই জন্য যখন এসজিডিএর মতো কোনো সংস্থা যখন প্ল্যান তৈরি করে, যখন কোনো ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করে, যখন কোনো পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করে, সেটা ইন কনসালটেশন উইথ দ্য পৌরসভা বা পঞ্চায়েত করা হয়, বা তাদের মতামত না হয়, তাদের মতামতটাকেও কিন্তু সমভাবে গুরুত্ব দেওয়া হয়। তো সেইটা হচ্ছে এখন আইনত এটা। এইবারে হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, এই শিলিগুড়ি বা জলপাইগুড়ির ক্ষেত্রে এই যে যত উন্নয়ন হয়েছে সেই সময়তে তার সিংহভাগ কাজই কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি করেছে। এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তার সঙ্গে শিলিগুড়ি পৌর কর্পোরেশন বা জলপাইগুড়ি পৌর কর্পোরেশন বা জেলা পরিষদ তাদের সঙ্গে কথাবার্তা বলেই কিন্তু সেটা তারা করে। তো যা দেখা যায় শিলিগুড়ির উন্নয়ন চোখে দেখা যায়, যেটা আমি কি বলবো, কত আর নাম বলবো, সবই আমাদের সময়তে একটু আলোচনা করা যায়। আমি যেটা বলছি যে প্রথম কথাটা যেটা হচ্ছে, আমরা প্রথমে একটা ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান তৈরি করেছিলাম, আর তারও আগে শিলিগুড়ি প্ল্যানিং অর্গানাইজেশনকে দিয়ে একটা শিলিগুড়ির একটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তারা প্রথম যেটা চেষ্টা করলো যে কীভাবে শিলিগুড়িতে একটা অল্টারনেটিভ বিকল্প রাস্তাটা কিভাবে করা যায়, অর্থাৎ শিলিগুড়ির যানজটটাকে কিভাবে কমানো যায়, এবং তার সাথে সাথে শিলিগুড়ির আভ্যন্তরীণ কিভাবে
রাস্তাগুলিকে চওড়া করা যায়, নতুন রাস্তা নির্মাণ করা যায়, ফ্লাইওভার তৈরি করা যায়, আন্ডারপাস তৈরি করা যায়, অনেক আরও ব্রিজ। তখন শিলিগুড়ি এই মহানন্দা ব্রিজের উপর প্রচুর জাম হতো, তখন একটাই মাত্র মহানন্দা ব্রিজ ছিল। সেখান থেকে আস্তে আস্তে আমরা প্ল্যান যেটা তৈরি যে যতগুলো প্ল্যান আমরা তৈরি করেছিলাম সবগুলো আমরা কার্যকরী করেছি। আজকে যে এই যে মহানন্দা যেটা মহানন্দা নদীর উপর 4-5টা যে ব্রিজ, সেটা আমাদেরই পরিকল্পনা, আমরা অনেকগুলো কার্যকরী করেছি। আজকে যে 3rd মহানন্দা ব্রিজ, মেডিকেল কলেজে এত সহজে চলে যাওয়া যায়, সেটাও আমাদের কাজ। এই যে আমাদের ইস্টার্ন বাইপাস যেটা করা হয়েছে, এটা আমাদের সময়তেই করা হয়েছে। তারপর আমাদের ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস ক্যানালের পাশে, সেটাও আমাদের সময়তেই এটা তৈরি হয়েছে। এই ফ্লাইওভার, স্টেডিয়াম, দীনবন্ধু মঞ্চ, আমাদের শিলিগুড়ি জংশনের এখানে যেটা ফ্লাইওভার তৈরি করা হয়েছে। তারপরে আমাদের শিলিগুড়ি শহর মধ্য থেকে এই যে যতগুলো এখানে আলু, পেঁয়াজ, এরকম আরও বড় বড় হোলসেল ট্রেড ছিল, হোলসেল মাছের ট্রেডটাও শিলিগুড়িতেই এটা হতো, তরি তরকারি ও বিধান রোডের উপরে এটা হতো। এইগুলোকে সব বাইরে নিয়ে যাওয়া হয়। এই যে রেগুলেটেড মার্কেট তৈরি হয়, পরবর্তীকালে সে মাছেরও একটা হোলসেল মার্কেট সেখানে করা হয়, সেটা সব বামফ্রন্ট সরকারের সময়তে কিন্তু এটা হয়েছিল। পরবর্তীকালে আমরা একটা ট্রান্সপোর্ট নগর তৈরি করলাম, এবং এই যে ট্রান্সপোর্ট নগরটা আমরা তৈরি করেছি, এই ট্রান্সপোর্ট নগরেও সেখানেও কিন্তু আমাদের পরিকল্পনা ছিল এই হোলসেল ট্রেডগুলিকে এক এক করে নিয়ে যাওয়া। ওখানে এখন আর শিলিগুড়ি শহরের মধ্যে কোনো লরি দাঁড়ায় না। আমরা একটা বাস টার্মিনাস করে এসডিডিএ, এই যে শিলিগুড়ি এই যে জংশনের সামনে যে বাস টার্মিনাস, এই বাস টার্মিনাসটা তখন কোনো বাস টার্মিনাস ছিল না, তখন এই এয়ারভিউ মোড়ে বাস দাঁড়াতো, তখন সেটা করতে হয় না। তারপরে আমরা একটা প্রাইভেট বাস টার্মিনাস করা হয়েছে, পিসি মিত্তাল বাস টার্মিনাস। তারপরে যেটা আমরা এখানে করেছিলাম অনেকগুলো কর্মসংস্থান সৃষ্টির জন্যে, যেমন উত্তরায়ণ টাউনশিপ করেছি, যেমন কাওয়াখালী টাউনশিপটা করা হয়েছে, হিমাঞ্চল একটা টাউন, হিমাঞ্চল কী বলে এটাকে, হিমাঞ্চল টাউন আর কি, উপনগরী, এটা আমরা করেছিলাম। সেটাতে আমরা ওখানে আরও কতগুলো করেছে, 10 তলা একটা বাড়ি হয়েছে, ওখানে একটা আইটি সেন্টার করা হয়েছিল, 10-25 একর জায়গা নিয়ে একটা আইটি পার্ক করার আমরা উদ্যোগ নিয়েছিলাম। তখন আমাদের সরকার ভেঙে যায়, আমরা আর করতে পারলাম না, এরাও আর সেটাকে হাতে নিল না। মহানন্দা অ্যাকশন প্ল্যান আমরা হাতে নিয়েছি। আমরা ওই মহানন্দা অ্যাকশন প্ল্যানেই আসছি। আমি তার আগে এটা বলে নিচ্ছি, মহানন্দা অ্যাকশন প্ল্যানের আগে আমি এটা বলে নিচ্ছি, আমরা টি পার্ক, সেটা আমাদের সময় ফুড পার্ক যেটা করা হয়েছে, এই ঠিক এই যে লিচু পাখি যেখানটায় বিশাল 4000 লোক কাজ করে, এটা আমাদের সময় এসডিডিএর একটা প্রজেক্ট। পাইনঅ্যাপেল ডেভেলপমেন্ট সেন্টার এসডিডিএর প্রজেক্ট, এটা বন্ধ করে দিয়েছে এরা। এখানে প্যারিসেবল কার্গো বলে একটা আমাদের বাগডোগরা এয়ারপোর্টের ওখানে একটা করা হচ্ছে, সেটা আমাদের এই প্রজেক্ট। অনেক মার্কেট করেছে, যেহেতু করে ওই যে মার্কেট কমপ্লেক্স দেখা যায় হিলকার রোডের ওপরে, তেনজিং নর্গে মার্কেট, সূর্য সেন মার্কেট, সবই হচ্ছে আমাদের সবাই, ভগৎ সিং মার্কেট, সব এসডিডিএ কিন্তু এগুলো করেছে। এসডিডিএ একটা বড় প্ল্যান তৈরি করেছিল শিলিগুড়ি বিধান মার্কেটে একটা পুনর্নির্মাণ করা, একটা অত্যাধুনিক একটা বাজার তৈরি করা। তো সেটা নানা সমস্যার জন্য সেটা হতে পারেনি, সেটা আজও হয়নি। এই যে দেখা যাচ্ছে না, যতগুলো হিলকার রোড তৎকালীন কর্পোরেশনই করেছিল, হিলকার রোডকে চওড়া করা, সেবক রোডকে চওড়া করা, এসএফ রোড চওড়া করা, বর্ধমান রোডকে চওড়া করা, বিধান রোডকে চওড়া করা, এই সবই তো আমাদের সময়তে হয়েছিল। সেই জন্যে কিন্তু আমি এই কথাটাই বলতে চাইছি, একটা পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করেছিলাম এই 25 বছরের জন্য, এবং এই পার্সপেক্টিভ প্ল্যান ধরেই আমরা তখন কাজ করেছিলাম আর কি। আচ্ছা, তার মধ্যেই হচ্ছে এইটা বলো তুমি যেটা বলতে চাইছিলে। হ্যাঁ, মহানন্দা অ্যাকশন প্ল্যান, সেটার উদ্দেশ্য কি ছিল? কিন্তু এখন দেখা যাচ্ছে ফুলবাড়ি, মহানন্দা, ফুলেশ্বরী, সাহু, জোড়াপানিতে সেখানে অ্যাকশন বলতে কি রয়েছে সেটা বোঝা খুব মুশকিল। কারণ অ্যাকশন বলতে কি তাহলে নদীতে কোনো আবর্জনা ফেলার যাতে না হয় তার জন্য নেট লাগানো হয়েছে। মূলত এই যে মহানন্দা অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্যটা কি এটাই ছিল? না না না, মহানন্দা অ্যাকশন প্ল্যানটা হচ্ছে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল বহু বছর আগে, তখন রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন। তো সেই রায়তে বলা হয়েছিল যে সমস্ত রাজ্যগুলির মধ্য দিয়ে
শহরগুলো, রাজ্যগুলির শহরগুলোর ওপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে, সেই সমস্ত গঙ্গা নদীর যে পলিউশন রেটটা অনেক বেশি। এটাকে বলে হচ্ছে বিওডি, বায়ো অক্সিজেন ডিমান্ড, যে একটা লিমিট আছে, এইটা 50-এর ওপরে চলে যাচ্ছে। এবং তার মানে এটা হচ্ছে এরকমভাবে শুধু ইন্ডাস্ট্রিয়াল অ্যাফ্লুয়েন্ট না, অর্থাৎ শিল্পের দ্বারা যে সমস্ত নদীগুলো, গঙ্গা নদী যে দূষিত হচ্ছে তা না, এটা হচ্ছে ডোমেস্টিক, অর্থাৎ বাড়িতে থেকে যে সমস্ত সোয়ার লাইন আছে বা বিভিন্ন ধরনের যে ড্রেনগুলো আছে, নানা ধরনের নোংরা আবর্জনা যেগুলো খুবই দূষিত, সেগুলো সরাসরি গঙ্গা নদীর মধ্যে যাচ্ছিল। তখন সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে বলল, কুলদীপ সিং বলে একজন জাজ ছিলেন, তিনি রায় দিয়ে বললেন এই যে 5টা রাজ্যের ওপর দিয়ে যে গঙ্গা প্রবাহিত হচ্ছে, এই গঙ্গা নদীতে দূষিত জল যাতে না যেতে পারে তার জন্য ইন্টারসেপশন অ্যান্ড ডাইভারশন, অর্থাৎ এই যে নালাগুলিকে ইন্টারসেপ্ট করতে হবে, করে এটাকে এটাকে নিয়ে যেতে হবে একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। সেই ট্রিটমেন্ট প্ল্যান্টে গিয়ে ওই নদীর দূষণের মাত্রাটাকে 50-এর নিচে আনতে হবে, তারপরে সেটা আবার নদীতে ছাড়তে হবে। এটা ছিল মূলত হচ্ছে গঙ্গা নদীর জন্যে। এবং এই যে কলকাতার আশেপাশে দুপাশে অন্ততপক্ষে 36টা পৌরসভা তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, কলকাতা, হাওড়া সহ অনেকগুলো পৌরসভা এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো তখন এই প্রজেক্টটা কেন্দ্রীয় সরকার স্যাংশন করেছিল। তো সেই সময় আমি মন্ত্রী ছিলাম, একটা কমিটি ছিল, 6 জন মুখ্যমন্ত্রীকে নিয়ে আর প্রধানমন্ত্রীর চেয়ারম্যানশিপে একটা কমিটি ছিল, এই গঙ্গা এটাকে বলে গ্যাপ বলে, গঙ্গা অ্যাকশন প্ল্যান। পরবর্তীকালে এটাকে চেঞ্জ করে করা হলো ন্যাশনাল রিভার কনজারভেটিভ অ্যাকশন প্ল্যান, এটা তৈরি করা হয়েছিল, কনজারভেশন অ্যাকশন প্ল্যান। তো তখন আমি যেটা চেষ্টা করলাম যে তাহলে যে কীভাবে, যেরকমভাবে মহানন্দা অ্যাকশন প্ল্যানকে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে, একটা বুদ্ধি আমি বের করলাম যে এটাকে মহানন্দাটাকে, মানে যেমন গঙ্গা অ্যাকশন প্ল্যানটাকে যেমন অনুমোদন দিয়েছে, তাহলে মহানন্দাটাকে কীভাবে ঢোকানো যায়, সেইটা নিয়ে আমি দিল্লিতে গিয়ে অনেক মন্ত্রীদের সঙ্গে কথা বললাম। তো মুখ্যমন্ত্রী মিটিংটা খুব একটা যেতেন না, আমাকেই পাঠাতেন ওই প্রধানমন্ত্রীর মিটিংয়ে। তখন আমি এটা বললাম যে তখন জয়রাম রমেশ ছিলেন, এই মন্ত্রী ছিলেন, তাকেও আমি বললাম যে মহানন্দা নদী তো শিলিগুড়ির মধ্য দিয়ে মালদা হয়ে তো গঙ্গাতে চলে যাচ্ছে, তো গঙ্গা তো দূষিত হচ্ছে, তাহলে মহানন্দা অ্যাকশন প্ল্যানের মধ্যে ঢোকাতে হবে। তখন মহানন্দা অ্যাকশন প্ল্যান ওরা রাজি হলো, ওটা টিম এলো, আমরা বোঝালাম যে মহানন্দা নদীর জলে যেরকম পলিউটেড হচ্ছে এবং এটাতে কিন্তু এটা আলটিমেটলি কিন্তু গঙ্গা পলিউটেড হবে, তখন এটাকে অ্যাকসেপ্ট করা হলো। তখন আমরা এবার আরেকটা উদ্দীপন করলাম, এটাতে কীভাবে জোড়াপানি আর হচ্ছে ফুলেশ্বরীটা এর মধ্যে ঢোকানো যায় কীভাবে। তখন জোড়াপানি আর ফুলেশ্বরীটাও এর মধ্যে ঢোকানো হলো। না, সাউটা এর মধ্যে নেই, তখন সাউটা নেই, সম্ভবত পঞ্চালয় নদীকে আমি পরবর্তীকালে আমরা ঢুকেছিলাম। এই প্রজেক্টটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল, ওই যে ফুলেশ্বরী আর জোড়াপানি বা মহানন্দার পাশ দিয়ে এরকম কতগুলো পাইপ লাগানো হয়েছিল। এটা কেন লাগানো হয়েছিল, এই যে মহানন্দার ড্রাই সিজনে, এই মহানন্দার জল কিন্তু এটাকে বলে হচ্ছে পুরো পলিউশনটা কখন হয়, ড্রাই সিজনে পলিউশন হয়, শীতকালে পলিউশনটা সবচেয়ে বেশি হয়। তো সেই জন্যে ওই জলটা ওই পাইপের মধ্যে দিয়ে ঢুকিয়ে 3টে কি 4টা ওখানে একটা এই সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান, এসটিপি, সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান হওয়ার কথা ছিল, অনেকগুলো আমরা করেছিলাম। ওই যে জলটা ওখানে যাবে, এটাকে পলিউশনটাকে ফ্রি করে এই বিওডি লেভেলটাকে 50 নিচে নিয়ে নামিয়ে এনে তারপরে আবার মহানন্দা নদীতে ছেড়ে দেওয়া হবে। এই হচ্ছে মূল এই প্রজেক্টটা। তাহলে কি এইটা করার পরে এই কাজটা আমরা অনেকটাই করে ফেলেছিলাম। এর সাথে একটা শিলিগুড়িতে সোয়ারেজ এবং ড্রেনেজের জন্য প্রায় 1000 কোটি টাকার একটা একই সাথে একটা প্রজেক্ট তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে আমাদের সরকার যখন চলে গেল, তখন চেয়ারম্যান হলেন রুদ্রনাথ ভট্টাচার্য বলে, 2011 সালে একজন তিনি এমএলএ হয়েছিলেন, তিনি চেয়ারম্যান হয়েছিলেন। তখন একটা বিরাট করাপশান হলো, সেই করাপশান ছিল প্রায় 200 কোটি টাকার করাপশান। সেন্ট্রাল গভর্নমেন্ট এই টাকাটা, সব টাকাটাই সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্টের টাকা না এটা। সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা কিছু লোক এবং কিছু নেতারা মিলে এবং কিছু অফিসাররা মিলে, একজন আইএস অফিসার তার মধ্যে ছিলেন, তাকে অ্যারেস্টও করা হয়েছিল, মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে
ছেড়ে দেওয়া হলো, তিনি এখনও বোধহয় কোনো একটা ডাইরেক্টর কি আছেন, বিরাট দুর্নীতি হয়। সেই দুর্নীতির পরে তখনকার এসডিডিএ কমিটিটাকে ভেঙে দেওয়া হয়, রুদ্রনাথ ভট্টাচার্যকে পরিবর্তন করে তখন গৌতম দেব তখন চেয়ারম্যান হয়। তখন গৌতম দেব যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে একটা টেকনিক্যাল ইনকোয়ারি কমিটি করা হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় যে ওই যাদবপুরের টেকনিক্যাল ইনকোয়ারি কমিটি তারা এটা বলে হ্যাঁ এখানে অনেক হাইলি করাপশন হচ্ছে, ওরা একটা রিপোর্টও দেয়, সেই রিপোর্টটা আমি দেখেছিলাম, অনেক ইয়েতে আছে। ওই রিপোর্টের ভিত্তিতে তখন বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করে। যখন ওই মেইন যে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার আইএস অফিসার তাকে যখন গ্রেপ্তার করলো, মুখ্যমন্ত্রী তখন নির্দেশ দিলেন না ইমিডিয়েট ওকে ছেড়ে যেতে হবে, চিফ সেক্রেটারিকে দিয়ে নির্দেশ দিলেন, তবে তাকে ছেড়ে দেওয়া হলো। আজকে তিনি কিন্তু বহাল তবিরে রয়েছেন, এখন কেউ শাস্তিও পাননি, চেয়ারম্যানেরও কোনো কিন্তু শাস্তি হয়নি। তো এই যে বিষয়টা, তারপর থেকে এসডিডিএ শিলিগুড়ির উন্নয়নে যেটা যাকে একটা পায়োনিয়ার ছিলেন, যারা হচ্ছে একটা কি বলবো একটা অগ্রগামী মূল শক্তি ছিল শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি। আজকে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি অজস্রবার চেয়ারম্যান চেঞ্জ হচ্ছে, করাপশান হচ্ছে, কোনো কাজও আজকে হচ্ছে না, এবং প্র্যাকটিক্যালি এখন তো এসডিডিএর কোনো চেয়ারম্যানও কেউ নেই। আচ্ছা, যে মহানন্দা অ্যাকশন প্ল্যান বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? এখন তো পড়ে আছে, মুখ থুবড়ে পড়ে আছে, কিছু নাই, কিছু হচ্ছেই না। কোথায় হচ্ছে? এখন তো শুনেছি আমি সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে, আমি যখন মেয়র ছিলাম তখন একবার চেষ্টা করেছিলাম, আমি তখন নীতিন গডকরি তখন এই দপ্তরের মন্ত্রী ছিলেন, আমি তার সঙ্গে দেখা করেছিলাম। উনি বলেন দেখুন আপনি বললে তো এটা হবে না, আপনি তো এখন তো আর মন্ত্রী নেই, আপনি আগে মন্ত্রী ছিলেন, আপনি এখন মেয়র, আপনাকে আসতে হবে থ্রু স্টেট গভর্নমেন্ট। তো স্টেট গভর্নমেন্টকে বহু বলতাম বারবার করে আপনার এই প্রজেক্টটা পাঠান, স্টেট গভর্নমেন্ট কিছুটি এটা পাঠায় না। পরে শুনলাম নাকি ওরা নাকি অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার, কোথায়? কিচ্ছু না, ওরকমই পড়ে আছে, কোনো কিছু নেই। আচ্ছা, আবারও এসডিডিএ নিয়ে কথা বলবো। বর্তমান কি পরিস্থিতি রয়েছে আপনি কি জানেন, খোঁজ নেন? বর্তমানে কিছু প্র্যাকটিক্যালি কোনো উন্নয়নের কাজই হয় না এসডিডিএ থেকে। টাকা বাজেট বরাদ্দ আছে, কিন্তু সেই বাজেট বরাদ্দ কোথায় যায়, কি হয় না হয় আমার জানা নেই। এখন যে আমরা জানতে পেরেছি যে চেয়ারম্যানও নেই, তাহলে সম্ভবত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেয়ারম্যান হয়ে আছেন, অ্যাক্টিং হিসেবে আছেন, উনি আছেন। আর কেউ এমনি যারা জনপ্রতিনিধি যারা, তাদের মধ্যে কেউ আছেন বলে আমার জানা নেই, কেউ সম্ভবত কেউ নেই। উন্নয়ন কি থমকে গেল? একেবারেই তো, আমি তো বললাম তো, উন্নয়নে শিলিগুড়ির উন্নয়ন নিয়ে বা আমাদের শিলিগুড়ি বা জলপাইগুড়ি যে উন্নয়ন নিয়ে যেটা বামফ্রন্ট সরকারের সময়তে যেটা হয়েছিল, এটা দেখাক না যে এখন কি হচ্ছে। এই 14 বছর তো এই সরকারের হয়েছে, বা এখন তো এসডিডিতে এরাই অনেকদিন চেয়ারম্যান ছিলেন, এদের মেয়র আছে, সভাধিপতি এদের, পঞ্চায়েত এদের, তার সত্ত্বেও কিন্তু প্র্যাকটিক্যালি কোনো উন্নয়ন নেই। কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে, কোনো উৎপাদন ভিত্তিক শিল্প হচ্ছে? আজকে এই যে ট্রাক টার্মিনাল, উপনগরী, এতগুলো যে উপনগরী যেটা আমরা করেছি, এরকম কোনো উপনগরী আজকে হচ্ছে বলতে পারবে কেউ? আজকে যে আমরা যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্রজেক্ট করেছিলাম কর্পোরেশন থেকে, আজকে সেটাও বন্ধ হয়ে গেছে। এই যে আমাদের আজকে এই যে শিলিগুড়িতে মানুষ যে পরিশ্রুত জল খাচ্ছে, সেটা তো আমরাই করেছিলাম। তারপরে তো আমরা করার পর বড় প্রজেক্টটাও আমরা করার উদ্যোগ নিয়েছিলাম, তখন তো আমাদের আর অসহযোগিতা করেছে। আমি যখন মেয়র ছিলাম কোনো মতে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই প্রপোজালটা পাঠাতেই তারা দেয়নি। উন্নয়নটাকে এরা সবাই মিলে বন্ধ করে দিচ্ছে, এবং উন্নয়নের নাম করে কিছু দুর্নীতি হচ্ছে, টাকা লুট হচ্ছে, কিন্তু মানুষ এই সমস্ত সংস্থাগুলির দ্বারা কোনোভাবেই উপকৃত হচ্ছে না। সেই 1980 সালে তৈরি হওয়া এসডিডিএ মাঝখানের যে সময় পিরিয়ডটা অনেকটাই ভালো কাজ করেছে এসডিডিএর যারা সদস্য ছিলেন বা চেয়ারম্যান ছিলেন, তার মধ্যে আপনি ছিলেন। কিন্তু এখন যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি বলতে পারি কি রয়েছে? ভয়ঙ্কর, একেবারে ভয়ঙ্কর, কিছুই নাই। এরা চাইছে এসডিডিএ কে তুলে দিতে। এসডিডিএ যতটুকু তার আইনেই তো, এসডিডিএ তো ওয়েস্ট বেঙ্গল টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং একটা সংস্থা, এবং তাদের এখন কাজ করতে হবে কর্পোরেশন এবং পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে। অসুবিধা কি? আমি তো করেছি এতদিন পর্যন্ত, কোনো তো অসুবিধা হয়নি। তাহলে সদিচ্ছা নেই। একটা মন্দির বানানো তো ডেভেলপমেন্ট ওয়ার্ক না। আজকে ডেভেলপমেন্ট ওয়ার্ক মানেটা হচ্ছে
ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো ডেভেলপমেন্ট করতে হবে, কর্মসংস্থান সৃষ্টিকারী ডেভেলপমেন্ট করতে হবে, যেটা আমাদের সময় যেটা আমরা করেছিলাম। কোথায় বলতে পারবে? কেউ বলতে পারবে? হোক না, আমি তো ওপেনলি বলছি না, বিতর্ক হোক না, আমাদের সময় দিয়ে কী হচ্ছে আর এই সময় দিয়ে কী হচ্ছে, বিতর্ক হোক। সেই কারণে উন্নয়ন খুবই এদের আমলে, এই আমলে উন্নয়ন ভীষণভাবে, যতই মুখ্যমন্ত্রী এইসব কথাটা বলছেন, এই কথাগুলো মিনিংলেস কথা বলছেন। এটা কোনো তার কোনো কোনো এই যে উনি একটা বড় শিল্প সম্মেলন করলেন, একজনও শিল্পপতি কথা দিয়ে যায়নি যে আমি এই ইন্ডাস্ট্রিটা করব, এই ইন্ডাস্ট্রিটা করব, এত লোকের কর্মসংস্থান হবে, এত টাকা বিনিয়োগ হবে, বলেছেন? কিছু বলেন। উনি বলেছেন 100 কোটি টাকা দিয়ে কি একটা কনভেনশন সেন্টার করবেন। কনভেনশন সেন্টার নাকি আইটি পার্কটা আগে দরকার, সেটা তো করা দরকার ছিল, সেটা কোথায়? এই যে যা দেখা যায় শিলিগুড়িতে বা জলপাইগুড়িতে বা তার আশেপাশে, সব কিন্তু বামফ্রন্ট সরকারের সময় এটা হয়েছে। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে আলোচনায় চলে এসেছি। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এসজিডি আপনাদের সময় একটা পার্সপেক্টিভ প্ল্যানিং করেছিল, সেটার কি উদ্দেশ্য ছিল? পার্সপেক্টিভ প্ল্যানে ওটাকে একটাই লেখা আছে, একটা ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, বা একটা এমনি মানে প্ল্যান তৈরি করতে হবে, স্পেশাল প্ল্যান থেকে স্পেশাল প্ল্যান তৈরি করতে হবে, আর একটা পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করতে হবে, বা বিভিন্ন বিষয়তে মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। তো ওইরকমভাবে একটা পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করি। আমরা যে পার্সপেক্টিভ প্ল্যানটা তৈরি করেছিলাম তার প্রায় বেশিরভাগ কাজগুলি আমাদের সময় হয়ে গেছে, প্র্যাকটিক্যালি কোনোটাই বাকি নেই। একমাত্র এই মহানন্দা অ্যাকশন প্ল্যান, সেটা এই দুর্নীতির জন্য এটা আটকে গেছে, কিন্তু বাদবাকিটার পার্সপেক্টিভ প্ল্যান তো আমরা, কিন্তু পরবর্তীকালে এই সরকার আসার পরে কোনো নতুন করে কোনো পার্সপেক্টিভ প্ল্যান কিন্তু তৈরি হয়নি। আচ্ছা, এইবারে লাস্ট ইয়ার 2025 সাল, এই হয়ে গেল 25 বছর, এটা এর মধ্যে করা উচিত ছিল, করেনি। আপনার কি মনে হয় কি করে এই যে শিলিগুড়ি শহরের উন্নয়নটা আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়? না, উন্নয়নটা এগিয়ে নেওয়ার সদিচ্ছা চাই, উন্নয়ন একটা সদিচ্ছা চাই, উন্নয়নের একটা মতাদর্শ আছে, উন্নয়নের কাজ করতে গেলে সততা চাই, এবং আরবান ডেভেলপমেন্ট সম্পর্কে একটা সঠিক একটা কনসেপ্ট চাই, ধারণা চাই। এগুলো খুব অভাব আছে। আরেকটা হচ্ছে একটা উদ্যোগ চাই, অর্থাৎ সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, রাজ্য সরকারের কাছ থেকে, বা বিভিন্ন ধরনের পাবলিক প্রাইভেট যে প্রজেক্ট, পিপিপি যাকে বলে, এরকম প্রজেক্টগুলিকে নিয়ে ইনিশিয়েটিভ চাই। আমি তো বহুবার দিল্লি যেতাম, আমি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীদের সঙ্গে, যারা মুখ্যমন্ত্রী ছিল তাদের সঙ্গে বারবার করে এটা কথা বলতাম, তাদেরকে আমি শিলিগুড়ির যার গুরুত্বটা কী সেটা বোঝাতাম। এটা সরকারকে বুঝতে হবে, শিলিগুড়ি একটা সব দিক থেকে খুব গুরুত্বপূর্ণ শহর। শিলিগুড়ি শুধুমাত্র একটা, শিলিগুড়িকে যেটা বলা হয়, এটা শিলিগুড়ি একটা করিডোর, চিকেন নেক, এরকম একটা জায়গায় শিলিগুড়িকে নিয়ে কখনো অবহেলা করা উচিত না। সরকারের শিলিগুড়ির প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। শুধুমাত্র একটা পৌরসভা দিয়ে সেটা হয় না, একটা পঞ্চায়েত দিয়ে সেটা হতে পারে না, সরকারের সহযোগিতা দরকার। এসজিডিএকে এখানে কিন্তু একটা বড় ভূমিকা কিন্তু এসজিডিএ পালন করতে। এসজিডিএই তো এই ফ্লাইওভারটা করেছে, এসজিডিএ তো আন্ডারপাসগুলো করেছে, এসজিডিএ তো জংশনের ফ্লাইওভার করেছে। সুতরাং এই থার্ড মহানন্দা ব্রিজ তো এসজিডিএ করে, এতগুলো যে ব্রিজ হলো, মহানন্দা ব্রিজ, ফুলেশ্বরীর উপরে ব্রিজ, এসজিডিএ করেছে। সুতরাং আর এই যে কেউ বলে যে মহানন্দা অ্যাকশন প্ল্যান মানে একটা ব্রিজের উপরে দুটো মানে লাগিয়ে দিলাম, কি বলে, এটা পর্দা লাগিয়ে দিলাম, এটা দিয়ে সবটা নয়। এটাকে বলা, এটা খুব বড় প্ল্যান, পার্সপেক্টিভ। এটা সুপ্রিম কোর্টের কুলদীপ সিং তখন জাজ ছিলেন, চিফ জাজ, তিনি রায় দিয়েছিলেন, এবং সেটাই সরকার মেনে নিয়েছিল। এবং আমরা ওই যে বিভিন্ন জায়গাতে ইলেকট্রিক কিউমেট্রিয়াম তখন করা হয়েছিল, ইলেকট্রিক কিউমেট্রিয়ামগুলি করা হয়েছিল এই প্রজেক্টের মধ্যে। আমাদের এখানে আমরা আগেই করেছিলাম, যদিও আমরা আজকে জেনে নিলাম আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির বর্তমান যে চিত্র, এবং কি উদ্দেশ্য নিয়েই বা খোলা হয়েছিল এই এসজিডিএ, সমস্তটাই আজকে আমরা শুনে নিলাম। যিনি প্রাক্তন মেয়র ছিলেন শিলিগুড়ির তথা উত্তরবঙ্গের কাছের মানুষ অশোক ভট্টাচার্য। তাই বিভিন্ন আপডেট নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে। দেখতে থাকুন আমোদুরিয়া নিউজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমোদুরিয়া নিউজে আসার জন্য, অনেকটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই সাথে থাকুন, দেখতে থাকুন আমোদুরিয়া নিউজ। ধন্যবাদ।
voice of the marginal.